হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট দুইটি টপিকস নিয়ে কথা বলবো, ফেসবুক পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং বা কনভার্সন এপিআই। ফেসবুক পিক্সেল আসলে কি, কেন আমরা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে ফেসবুক পিক্সেল ব্যবহার করব, এটার সুবিধা কি অসুবিধা কি, কেন আসলে সার্ভার সাইড ট্র্যাকিং সিস্টেম আসলো এবং ফেসবুক পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা আসলে কি, কখন আমরা কোনটা ব্যবহার করব, ইচ অ্যান্ড এভরিথিং থাকছে আজকের ভিডিওতে। ফেসবুক পিক্সেল মূলত একটা ট্র্যাকিং কোড যা আমাদের ওয়েবসাইটে বসাতে হয়। এই কোড বসানোর মাধ্যমে আমরা ইউজারদেরকে ট্র্যাকিং করতে পারি। ধরুন একজন ইউজার ফেসবুকে অ্যাড দেখে এই ওয়েবসাইটটাতে এসেছে, এই ওয়েবসাইটে আসার পরে সে যা কিছু করবে প্রত্যেকটাই এক একটা ইভেন্ট। এখানে আসার পরে সে কী ধরনের অ্যাক্টিভিটি করতে পারে, ধরুন সে একটা ক্যাটাগরি প্রোডাক্ট পেজ ব্রাউজ করতে পারে, যেমন আমরা এখান থেকে গেলাম পোলো শার্ট, এটাও একটা ইভেন্ট। এরপরে সে যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্টের পেজ ভিজিট করে, এটাও একটা ইভেন্ট। এরপরে যদি কোনো একজন ইউজার এখানে সাইজ সিলেক্ট করে প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করে, এটাও একটা ইভেন্ট। অ্যাড করার পরে এরপরে যদি সে ভিউ কার্ট দেখে, ভিউ কার্ট পেজে যায়, এটাও একটা ইভেন্ট। এখান থেকে ভিউ কার্ট করার পরে সে চেকআউট পেজে যেতে পারে, এটাও একটা ইভেন্ট। চেকআউট পেজে তার বিলিং ডিটেলস এবং পেমেন্ট দিয়ে কিন্তু সে প্রোডাক্টটা অর্ডার করতে পারে। এই যে একজন ইউজার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করলো সবগুলো এক একটা ইভেন্ট। সো আমাদের একজন ইউজারের কিন্তু এই ইভেন্টগুলো ট্র্যাক করা দরকার। কারণ হচ্ছে ধরুন আপনার ওয়েবসাইটে 100 জন ইউজার আসছে ফেসবুক অ্যাডের মাধ্যমে, তাহলে কি 100 জনই পারচেস করবে? কখনোই না। কেউ হয়তো শুধুমাত্র প্রোডাক্ট পেজ ব্রাউজ করবে, কেউ হয়তো আপনার প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট করবে, কেউ হয়তো চেকআউট পর্যন্ত যাবে, কেউ হয়তো ফাইনালি পারচেস করবে। সো একজন ইউজার যে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো ব্রাউজ করেছে, তার চেয়ে কিন্তু মোর পটেনশিয়াল যে আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট করেছে অথবা এখানে চেকআউট পেজ পর্যন্ত রয়েছে। সো এই ইউজারদেরকে আমরা ট্র্যাকিং করে পরবর্তীতে যদি আমরা এদেরকে আবার অ্যাড দেখাতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পিক্সেল লাগবে। আবার কেউ যখন সাকসেসফুলি প্রোডাক্টটা পারচেস করবে, সো আমরা কিন্তু যারা অলরেডি পারচেস করেছে তাদেরকে হয়তো সিমিলার প্রোডাক্টের অ্যাড না দেখে ডিফারেন্ট কোনো অ্যাড দেখাইতে পারি। এর জন্য কিন্তু আমাদেরকে ট্র্যাকিং করতে হবে, আর এই ট্র্যাকিং করার জন্যই লাগবে আমাদের মূলত পিক্সেল। আরেকটি বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, যে সকল অডিয়েন্স আপনার অ্যাডটা দেখে আপনার ওয়েবসাইট থেকে পারচেস করেছে অথবা যারা অ্যাড টু কার্ট করেছে অথবা চেকআউট করেছে, এই ইউজারদের অ্যাক্টিভিটি বিহেভিয়ার ট্র্যাক করে ফেসবুক কিন্তু সিমিলার ইউজারদের কাছে আবার অ্যাড দেখাবে। সো এতে করে কি হবে যে আপনার কিন্তু কস্ট কমে যাবে এবং সেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এই এত কিছুর জন্যই মূলত আমাদের লাগবে হচ্ছে ফেসবুক পিক্সেল। তো চলুন একটু দেখে আসি যে একটা ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে। ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে এই রিলেটেড একটি ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছেন। আপনার ওয়েবসাইটে যখন পিক্সেল ইনস্টল করা থাকে, ভিজিটর্সরা যখন আপনার ওয়েবসাইট ব্রাউজ করবে, তখন ব্রাউজার থেকে এই ডেটাটা ফেসবুকের কাছে চলে যাবে। ব্রাউজার থেকে ফেসবুকের কাছে এই যে ইউজারের ইভেন্টের যে ডেটাগুলো, সেই ডাটাগুলো পাঠায় হচ্ছে পিক্সেল। আর পিক্সেল এই ডাটাটা পাঠায় মূলত কুকির মাধ্যমে। কুকি মূলত একটি ডেটা ফাইল যা ইউজারের ব্রাউজারে স্টোর করা থাকে। ধরুন আপনি যখন ফার্স্ট টাইম কোনো একটা ওয়েবসাইটে যান, সেই ওয়েবসাইট আপনার ব্রাউজারে কিছু কুকি ডাটা স্টোর করে রাখে। সেই কুকি ডাটার মাধ্যমেই মূলত পরবর্তীতে ইউজারের অ্যাক্টিভিটিগুলো ফেসবুক সার্ভারের কাছে যায়। বাট পিক্সেলের কিছু লিমিটেশনস রয়েছে। যখন iOS 14 আপডেট হয়, তখন আসলে iOS ATT ফিচার রান করে, অর্থাৎ অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি ফিচার রান করে। এতে করে যখন ফেসবুক বা অন্যান্য যারা এই ডেটাগুলো, ইউজারের ডেটাগুলো কুকির মাধ্যমে সংগ্রহ করে, যখন একজন ইউজার আপনার ওয়েবসাইট ব্রাউজ করবে, তখন এই ফার্স্ট পার্টি থেকে যখন ডেটাগুলো থার্ড পার্টি কারো কাছে যাবে, তার জন্য অবশ্যই আপনার ইউজারের পারমিশন লাগবে। ফার্স্ট পার্টি থার্ড পার্টি জিনিসটা কি, ধরুন যখন একজন ইউজার আপনার ওয়েবসাইট ব্রাউজ করছে এবং আপনার ওয়েবসাইট ইউজারের ডেটা কালেক্ট করছে, এক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি হচ্ছে ফার্স্ট পার্টি। বাট আপনার ওয়েবসাইট যখন ভিজিট করছে, সেই ডেটাটা মূলত ফেসবুক থার্ড পার্টির কাছে চলে যাচ্ছে। সো এই থার্ড পার্টির কাছে যখন ডেটাটা চলে যাচ্ছে, এর জন্য অবশ্যই ইউজারের পারমিশন লাগবে। যদিও বর্তমানে শুধু থার্ড পার্টির কাছে না, আপনি যদি ফার্স্ট পার্টি হিসেবে ডেটাগুলো কালেক্ট করতে চান, তাইলেও আপনার ইউজারদের কাছ থেকে পারমিশন নিতে হবে। উদাহরণস্বরূপ চলুন আমরা একটা ওয়েবসাইট দেখছি। এখানে একটা ওয়েবসাইট দেখছেন, যখন আমরা একটা ওয়েবসাইটে যাব বা আপনারা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করবেন, দেখবেন প্রায়ই এরকম হচ্ছে আমাদের কুকি অ্যাক্সেস নেওয়ার জন্য নোটিফিকেশান আসে। সো এখানে যদি দেখেন, এখানে অনেকগুলো আছে, অ্যালো অল, অ্যালো সিলেকশন, ডিনাই। আপনি চাইলে সেই কুকির পারমিশনগুলো ডিনাই করতে পারেন, আর অ্যালো অল দিলে এরা যত ধরনের কুকির পারমিশন আমাদের কাছ থেকে চাচ্ছে সবগুলো অ্যালাও দিতে পারি।
অথবা অ্যালাউ সিলেকশন, অর্থাৎ আপনার যদি নির্দিষ্ট কোনো কিছুর পারমিশন দিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু নির্দিষ্ট কিছুর পারমিশন অন অফ করে দিতে পারেন। এখানে একটি নোটিফিকেশান দেখতে পারবেন, এই নোটিফিকেশানটা অবশ্যই আপনার ভালোভাবে পড়ে নেবেন যে কেন তারা আমাদের পারমিশনগুলো চাচ্ছে এবং পারমিশনটা নিয়ে তারা আসলে কি করবে কুকিজ সম্বন্ধে এখানে ডিটেলস বলা আছে। দ্যাটস ইট। সো ডেটাগুলো ফার্স্ট পার্টি অথবা থার্ড পার্টি যার কাছেই কুকির মাধ্যমে যাবে এখন কিন্তু অবশ্যই ইউজারদের কাছ থেকে পারমিশন নিতে হবে। সো ইউজাররা যদি পারমিশন না দেয় তাহলে কি এই কুকির মাধ্যমে ডেটাটা ব্রাউজার থেকে ফেসবুকের কাছে যাবে? না, কখনোই যাবে না। আদারওয়াইজ আরও কিছু প্রবলেম আছে যে আমরা জানি যে আমরা বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন অ্যাড ব্লকার ইউজ করি। সো আপনার ব্রাউজারে যদি অ্যাড ব্লকার ইউজ করা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইউজারের সকল ডেটা ফেসবুকের কাছে যাবে না। সো এখানে আমাদের ডেটা লস হচ্ছে। আবার সাফারি, ফায়ারফক্স সহ অনেক ব্রাউজার হচ্ছে ITP 2.0 প্রোটোকল ইউজ করছে। ITP হচ্ছে ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন সিস্টেম। এটা মূলত শুরুতে সাফারি ব্রাউজারে প্রথম লঞ্চ করে যে তারা থার্ড পার্টি কুকি এবং লং টার্ম ট্র্যাকিং সিস্টেম ব্লক করে দেয়। এর ফলে কি হচ্ছে যে আমাদের ব্রাউজার সাইট থেকে পিক্সেলের মাধ্যমে যে আমরা ট্র্যাকিংটা করতে চাচ্ছি এটা আমরা করতে পারছি না। পাশাপাশি আমাদের যে কুকিটা রয়েছে সেটা ম্যাক্সিমাম 7 দিন অথবা 24 ঘন্টার পরে কিন্তু এক্সপায়ার হয়ে যাচ্ছে। এরপরে আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে ডাটা প্রোটেকশন রেগুলেশনস। বিভিন্ন দেশে ডাটা প্রোটেকশনের অনেকগুলো ল রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন GDPR ল, জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন। এটা মূলত ইউরোপের ক্ষেত্রে কাজ করে যে আপনি যদি কোনো ইউজারের ডেটা সংগ্রহ করতে চান তার কনসেন্ট বা অনুমতি নিতে হবে। একটু আগে আমরা যেটা দেখলাম যে কুকি ফাইল থেকে তার অনুমতি নিতে হবে এবং আপনি তার ডেটা নিয়ে যদি কোনো ট্র্যাকিং পারপাস ইউজ করতে চান সেক্ষেত্রে ইউজারকে জানাতে হবে এবং কনসেন্ট বা অনুমতি নিতে হবে। ইউরোপের ক্ষেত্রে যেমন GDPR লস আছে এরকম কিন্তু আরও অনেকগুলো লস আছে, যেমন CCPA লস আছে, ক্যালিফোর্নিয়া কাস্টমার প্রাইভেট অ্যাক্ট USA ক্যালিফোর্নিয়ার জন্য, LGPD লস রয়েছে, PDPA লস রয়েছে, প্রাইভেসি ডাইরেক্টিভ কুকিজ লস রয়েছে, এরপর হচ্ছে পপিয়া লস রয়েছে, এটা হচ্ছে সাউথ আফ্রিকার জন্য। আদার্স অনেকগুলো লস রয়েছে যেমন অস্ট্রেলিয়া প্রাইভেট অ্যাক্ট, কানাডার জন্য রয়েছে, ইন্ডিয়ার জন্য রয়েছে। সো এখানে প্রবলেমটা হচ্ছে যে এই যে বিভিন্ন ল রয়েছে লগুলোর কিন্তু ম্যাক্সিমামই কনসেপ্ট হলো ইউজারদের ডেটা তাদের পারমিশন ছাড়া কোনো থার্ড পার্টির কাছে পাঠানো যাবে না। পাশাপাশি তাদের কাছ থেকে কি কি ডেটা নেওয়া হচ্ছে, কি পারপাসে নেওয়া হচ্ছে এগুলো ক্লিয়ারলি তাদেরকে বলতে হবে এবং পরবর্তীতে ইউজাররা যদি তাদের কোনো ডেটা মুছে ফেলতে যায় সেই অনুমতিও তাদেরকে দিতে হবে। সো আমরা তাহলে কিন্তু ফেসবুক পিক্সেলের বেশ কিছু লিমিটেশনস পাচ্ছি, যেমন কুকি ব্লক হয়ে যাচ্ছে, ITP প্রোটোকলের কারণে ব্রাউজার লিমিটেশন হয়ে যাচ্ছে, অ্যাড ব্লকের কারণে লিমিটেশন হয়ে যাচ্ছে, ডেটা লস হয়ে যাচ্ছে, GDPR CCPA সহ অন্যান্য যে ডাটা প্রোটেকশন রেগুলেশনসগুলো রয়েছে এগুলোর কারণে কিন্তু আমরা 100% ইউজারদের ডেটা সবসময় ট্র্যাকিং করে পাচ্ছি না। সো এই যে পিক্সেলের লিমিটেশনসগুলো, এই লিমিটেশনসগুলো অ্যাভয়েড করার জন্য পরবর্তীতে আসছে সার্ভার সাইড ট্র্যাকিং। তো চলুন আমরা দেখে আসি যে সার্ভার সাইড ট্র্যাকিং মূলত কিভাবে কাজ করে। সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে একজন ইউজারের ট্র্যাকিং ডেটাগুলো আমরা সরাসরি ফেসবুকের কাছে না পাঠিয়ে আমরা মাঝখানে একটা ক্লাউড সার্ভারের মাধ্যমে দেন ফেসবুকের কাছে পাঠাবো। আমাদের ওয়েবসাইটের সাথে মূলত কানেক্ট থাকবে একটা ক্লাউড সার্ভার যা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কানেক্ট করব। দেন এই ক্লাউড সার্ভার থেকে আমরা ডেটাগুলো পাঠাবো ফেসবুক সার্ভারের কাছে। সো এখান থেকে যখন আমরা সার্ভার টু সার্ভার ডেটা ট্রান্সফার করব তখন কিন্তু এখানে কুকিজ বা এই ধরনের কোনো ব্যারিয়ার, ITP প্রোটোকল অথবা GDPR সহ অন্যান্য ডাটা রেগুলেশন কোনো রুলসের কারণে ভায়োলেট হচ্ছে না। সো আমরা ফার্স্ট যে কাজটা করবো আমাদের ওয়েবসাইট থেকে ডেটাগুলো পাঠাবো একটা ক্লাউড সার্ভার থেকে আমরা ডেটাটা পাঠাবো ফেসবুক সার্ভারের কাছে। সো এই যে ক্লাউড সার্ভারের সাথে ফেসবুক সার্ভারের আমরা কানেক্টিভিটির জন্য ইউজ করব ফেসবুক কনভার্সন API। সো আমাদের এই যে পিক্সেলের যে নানান ধরনের ব্যারিয়ারগুলো আছে এগুলো ওভারকাম করে আমরা 100% অ্যাকুরেট ডাটা মূলত এই সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে ফেসবুকের কাছে পাঠাতে পারবো। দ্যাটস ইট। এখন অবশ্যই বুঝতে পেরেছেন যে কেন আসলে সার্ভার সাইড ট্র্যাকিং দরকার। কুকি ব্লক বা ব্রাউজার লিমিটেশন এড়ানো যায়, আরও একদম অ্যাকুরেট ডাটা পাঠানো যায়, অ্যাড টার্গেটিং অপটিমাইজেশন আরও বেশি পারফেক্ট হয় এবং অ্যাড বাজেটের কোনো নষ্ট হয় না এবং আমরা হায়ার ROI পাই। এখানে পিক্সেল বনাম সার্ভার সাইড ট্র্যাকিংয়ের একটা তুলনামূলক চিত্র দেখানো হয়েছে, যেমন পিক্সেলের ক্ষেত্রে আমরা ইউজারের ডেটা পাই ব্রাউজার থেকে আর সার্ভার সাইড ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ডেটা পাই সার্ভার থেকে। সমস্যা হচ্ছে কুকি ব্লক করে দেয়, অ্যাড ব্লকে ডাটাগুলো আমরা পাচ্ছি না। সেটআপ একটু জটিল অবশ্যই আমরা যদি পিক্সেলের সাথে কম্পেয়ার করি, আর অবশ্যই আমরা পিক্সেলের ক্ষেত্রে সবসময় 100% ডাটা পাবো না। সার্ভার সাইড ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ডেটাটা পাবো।
আর সবচেয়ে ভালো সমাধান হচ্ছে এই দুইটা একসাথে ব্যবহার করা। আমরা যখন প্রফেশনালি সব সেট আপগুলো স্টেপ বাই স্টেপ করব, এখানে আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিংয়ের জন্য অবশ্যই পিক্সেল থাকবে, এরপরে সার্ভার সাইড ট্র্যাকিংও কিন্তু থাকতে হবে। যদি আমরা সামারাইজ করি যে সার্ভার সাইড ট্র্যাকিং, বেশি বেশি ডেটা, কম লস এবং ভালো অ্যাড অপটিমাইজেশনের আমরা সুযোগ পাবো। সো এই ছিল মূলত আমাদের আজকের ফেসবুক পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে বিস্তারিত আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে দেখব কিভাবে ফেসবুক পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করা যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।